সেই জন্যই সরকারটাকে ফেলে দিতে হবে। আপনারা সবাই মিলে ইলেকশনের আগেও ফেলে দিতে পারেন, কারণ কোন মানটা হানি হলো? আপনারা নথি সব জ্বালিয়ে দিলেন, মেয়েটির ডেড বডির সঙ্গে সব জ্বালিয়ে দিলেন, দৌড়ে দৌড়ে ছুটে ছুটে গিয়ে আপনাদের ওখানকার কাউন্সিলর, সেই আপনাদের ওখানে তো সব বড় বড় ডিরেক্টর আছে, একটা বগডই ফাইল হয়ে যাক, একটা মুর্শিদাবাদ ফাইল হয়ে যাক। সারাদিন একটা পরিশ্রম করে এসে না একটা টাকা পাই, যে টাকাটাই পাই সে বড় আনন্দের, এটা আমার পরিশ্রমের টাকা। কিন্তু আপনারা ভিক্ষাজীবী করে দিয়েছে সবাইকে। মোদিজিকে আনুন, একটা 5 বছর সুযোগ দিন, একটা 5 বছর সুযোগ দিন। আপনারা দেখুন অন্যান্য 22টা স্টেটে যেখানে আমাদের মোদিজির শাসন চলছে, কিন্তু যেহেতু ওরা একটা ওথ নিয়েছেন যে আমরা দিদির পাশে থাকবো, দিদি আমাদের পকেট গরম করবে, দিদি আমাদের স্মুথ চলার পক্ষে সহায়তা করবে, তাই তোরা বলছেন। আপনারা চেঁচাচ্ছেন, এসব না করে প্রমাণ করে দিন, ওকে জেলে ধরে নিয়ে যান। আপনি বা আপনারা, আমি সবাই আপনি বলতে আমি সমস্ত বিরোধী পক্ষকে বলছি, আপনারা তার টিকিটই ধরতে পারবেন না। আছে ফেক ভোটার্সরা, ডেড ভোটার্সরা এসআইআর করলে একদম হাতে হাতে প্রমাণ হয়ে যাবে আপনারা ধপাস। এবং সেই জন্যেই ব্রাত্য বসুর বাবা নাকি এতদিন আগে মারা গেছে, তিনি নাকি প্রত্যেকবার ভোট দিয়ে যাচ্ছেন। যাই হোক, শিক্ষামন্ত্রী বাবা, কী অবস্থা তার। আপনারা যদি দুর্নীতি না করেন তাহলে ধরা পড়লেন না, আর দুর্নীতি করলে একেবারে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে, ব্যাস, কী আছে। It is absolutely a white day and the whitest bill. এরকম হিস্টোরিক্যাল বিল আমি শুনিনি, আমার অনেকটা বয়স হলো, আমি এরকম শুনিনি। আর বিরোধীরা কেন এত চেঁচাচ্ছেন বুঝতে পারছি না। মানে দুর্নীতি করাটা, কারাপশন করাটা হচ্ছে আপনার রক্তপ্রবাহে রয়েছে, রক্তপ্রবাহে স্লোগান তুলছে, শুধু দুর্নীতি চাই, দুর্নীতি চাই, আর কিছু চাই না। আপনাদের এত চিৎকার চেঁচামেচি কেন করছেন? কারণ আপনারা তো জানেন আপনারা দুর্নীতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী হন এবং প্রধানমন্ত্রী কিন্তু এখন মিস্টার নরেন্দ্র মোদী। আপনাদের কাছে অনেক সুযোগ আছে তাকে দুর্নীতিবাজ প্রমাণ করে দিন। আপনারা চেঁচাচ্ছেন, এসব না করে প্রমাণ করে দিন, ওকে জেলে ধরে নিয়ে যান। আপনি বা আপনারা, আমি সবাই আপনি বলতে আমি সমস্ত বিরোধী পক্ষকে বলছি, আপনারা তার টিকিটই ধরতে পারবেন না। কারণ তিনি যা করছেন এবং তিনি যেভাবে স্কিমগুলো চালিয়েছেন অন্যান্য দেশেদের সঙ্গে, এখন ভারতবর্ষ, আমরা সারা পৃথিবীর মাথায় থাকবো আফটার ফিউ ইয়ার্স, কিচ্ছু করতে পারবেন না। এবং ওনার একটা মাত্র যে যত কালো তারা অন্ধকারে চলে যাক, কারাগারে চলে যাক। অ্যান্ড 30 ডেজের মধ্যে যদি 30 ডেজ যদি তারা থাকে, ব্যাস তাদের মন্ত্রিত্ব গেল। এটাই হওয়া উচিত। আপনি সাংসদ হয়েছেন কি বিধায়ক হয়েছেন বা মন্ত্রী হয়েছেন, তা বলে আপনি কি দেবতা হয়ে গেলেন? আপনাদের কিছু বলা যাবে না? পুলিশকে আপনারা কন্ট্রোল করবেন, গোলমাল করবেন? ঠিক করেছে, মানে এইরকম ঐতিহাসিক বিল, মানে হ্যাটস অফ টু আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী, যে আপনি এ ধরনের এই যে লতে যে আপনি নানা রকম সংবিধানে যে আপনি নানা রকম অ্যামেন্ডমেন্ট আনছেন, তার জন্য আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, তো ঠিকই তো। যে যদি অভিষেক, আপনি যেটা বলছেন ভাই, আপনি করুন না, আপনি আপনার মতো চেষ্টা করুন না বিরোধিতা করতে, আপনি চেষ্টা করুন, আপনি পারবেন না। কারণ আপনি যেমন জানেন যে আপনারা দুর্নীতিগ্রস্ত, আপনারা চাল আর কাঁকড় ঠিক করতে পারলেন না, 26,000 চলে গেল, 26,000-এর চাকরি চলে গেল, আর এরপরে 32,000 আরও ওয়েট করছে। আপনারা
কি শিক্ষায়, কি স্বাস্থ্যে, কি আবাসনে, কি মানুষের একটু ভালো করে থাকবার প্রচেষ্টায় আপনারা একেবারে ব্যর্থ। সুতরাং আপনাদের মতো মানুষরা বাইরে কি করে আছেন আমরা জানি না, দুর্নীতি করছেন। এই যে টাকাগুলো কার কাছে গেছে, এই যে যে এতগুলো লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দিয়ে যারা কিনা চাকরিটা কিনেছিল, তাদের সেই যারা কিনেছিল তাদেরকে বাঁচানোর জন্য আপনার এত প্রচেষ্টা। এমনকি আপনি আবার বলেছিলেন যে আরও চাকরি দেওয়া হবে যাদের চাকরি পায়নি বা চাকরির যাদের অসুবিধে, সুপার নিউমেরিক পজিশনে তাদেরকে রেখে দেবেন। বাবা, বিরাট ব্যাপার ভাই। তো অভিষেক, আপনি চেষ্টা করুন, আর বিরোধী দল আপনারা চেষ্টা করুন, একদম মোদিজির বিরুদ্ধে আপনারা আনুন না কি কি দুর্নীতি উনি করেছেন। আমরাও কিন্তু রেডি আছি কি কি দুর্নীতি আপনারা করেছেন। আপনাদের একজনকে জেলে পড়া উচিত। সব তো জেলে গড়াগড়ি খাচ্ছে, এইবার পাচ্ছে, জামিন পাচ্ছে, আবার তো বেরোতে তো পারছে না। আপনারা যে অন্যায় করেছেন এই বিষয়ে তো কোনো দ্বিমত নেই, অন্যায় করেছেন। এবং এত বিরোধিতা করছেন কেন? লেট ইট বি, হচ্ছে হোক না, দেখা যাক না। আপনাদের ধরলে তবে তো, আপনারা যদি দুর্নীতি না করেন তাহলে ধরা পড়লেন না, আর দুর্নীতি করলে একেবারে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে, ব্যাস, কী আছে। এর আগেও দেখা গেছে যে এসআইআর নিয়ে যে জল্পনা চলছে তাতেও শাসক দল বিরোধিতা করছে, কেন? শাসক দল তো বিরোধিতা করবেই, কারণ শাসক দলের একমাত্র তো সমস্ত ক্যাটাগরিতে তারা ব্যাকফুটে চলে গেছে। একমাত্র এই ফেক ভোটার্স, ডেড ভোটার্স। ব্রাত্য বসুর বাবা নাকি এতদিন আগে মারা গেছে, তিনি নাকি প্রত্যেকবার ভোট দিয়ে যাচ্ছেন। যাই হোক, শিক্ষামন্ত্রী বাবা, কী অবস্থা। তারপরে ফেক ভোটার্স, ডেড ভোটার্স, ইন্ট্রুডার ভোটার্স, যারা বাইরে থেকে অনুপ্রবেশকারী, যাদেরকে খুব সুন্দর করে ভালো করে রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী 2005 বলেছিলেন যে এই বাইরে থেকে অনুপ্রবেশকারীরা, সন্ত্রাসবাদীরা ঢুকে পড়েছেন। 2005 তার এই বক্তব্য ছিল। এবার যেই পাওয়ারে এসছেন 20 বছর বাদে গলাটা একেবারে চেঞ্জ হয়ে গেল, বলার স্টাইল একেবারে চেঞ্জ হয়ে গেল। বললো যে কোথাকার রোহিঙ্গা, কোথায় আমরা রোহিঙ্গা আনছি। বাবা, আপনাকে তো কেউ বলেনি, আপনি বলছেন ঠাকুরঘরে কি আমরা বলছি, আপনি বলছেন আমি তো কলা খাইনি। আমরা কি বলেছি কোথাকার রোহিঙ্গা বলে আপনি আপনার দলকে চাঙ্গা করার চেষ্টা করছেন? তা তো হবে না। আছে ফেক ভোটার্সরা, ডেড ভোটার্সরা এসআইআর করলে একদম হাতে হাতে প্রমাণ হয়ে যাবে আপনারা ধপাস। এবং সেই জন্যেই শ্রম ভাতা একটা করে দিলেন, যে যাক বাবা, আমাদের এদিকেও যদি ধরে নিয়ে যায়, আমাদের বাইরে যে 22,000 বলছেন, 22 লক্ষ 40,000 বলছেন, প্রায় 50 লক্ষ। এবার ওরা গরিব মানুষ, যাই হোক, ওরা গরিব নয়, সবাই 50-60 টাকা 70,000 টাকা রোজগার করে, যেভাবে হোক। ওরা ফ্যামিলি নিয়ে আছে অন্যান্য জায়গায়, গুজরাট, রাজস্থানে, বহু জায়গায় আমাদের এখানকার লোকেরা গেছে। তো তাদেরকে অন্তত ভোটটা দিতে আসবার জন্য ওই 5,000 টাকা একটু মানে যাতায়াতের ভাড়া এইসব দিচ্ছে। আর একটা হচ্ছে, আপনি আপনার লোকেদের দিয়ে বলবেন যে এরাই আমাদের অনুপ্রবেশকারী বলে আপনারা এই টাকাটা সাইফোন করবেন। 1 বছরে 5,000 টাকা করে, বাড়িতে হচ্ছেন 3 জন বেকার, হ্যাঁ, 15,000 টাকা করে ইন্টু 12 ইন্টু 2 বলেছেন 1 বছর, না 1 বছর কত টাকা হয়? কোটি 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 টাকা সাইফোন করবেন আপনাদের নিজেদের তৃণমূলের ব্যানারে, তাই তো? সরকারের ব্যানারে নয় কিন্তু, এটা একদম ভাই তুমি আমার, এসে আমাকে ভোট দাও। হ্যাঁ, ওরা 5,000 টাকায়, আমি বলবো, খারাপ কথা বলবো না, ওরা 5,000 টাকায় কী হবে? ওদের ফ্যামিলি নিয়ে থাকছে, 5,000 টাকা আপনারা চাকরি দিতে পারলেন না বলেই তো ওরা চলে গেল। এবং আমি বলছি, আপনারা সকলে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার মোদিজির উপর ভরসা রাখুন। জব দেবে, হাতে হাতে জব দেবে, ভিক্ষা দেবে না, জব দেবে। সারাদিন একটা পরিশ্রম করে এসে না একটা টাকা পায়, যে টাকাটাই পায় সে বড় আনন্দের, এটা আমার পরিশ্রমের টাকা। কিন্তু
আপনারা ভিক্ষাজীবী করে দিয়েছে সবাইকে। মোদিজিকে আনুন, একটা 5 বছর সুযোগ দিন, একটা 5 বছর সুযোগ দিন। আপনারা দেখুন অন্যান্য 22টা স্টেটে যেখানে আমাদের মোদিজির শাসন চলছে, হাউ গুড দে আর অ্যান্ড হাউ রেসপেক্টেবল দে আর। কী হচ্ছে বলুন তো? এই আমার বোনঝি, ও ডক্টরেট, তো ওখানে গেছিল একটা ওর নিজের কাজে, তো বলল বাবা রে বাবা, আহমেদাবাদ, গুজরাট, কি সুন্দর কি সুন্দর, আর সবাই মোটা মোটা গয়না পরে ঘুরছে, মানে চৌর্যবৃত্তিরও ভয় নেই, সবাই মোটা মোটা গয়না পরে, আর রাত দুপুরে মোটা মোটা গয়না পরে ঘুরছে। এবং পুলিশরা বলছে আপনাদের দায়িত্ব আমাদের, মহিলাদের বলছে, মানে রাত হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে আমাদের। বলে আপনারা কোথাকার লোক? বেঙ্গল? ও এটা বেঙ্গল নয়, আপনাদের দায়িত্ব আমাদের, সারা রাত ধরে ঘুরতে পারেন আপনারা এখানে ওখানে, ওদের কাজ ছিল, বুঝতে পেরেছেন তো? সো এই রেসপেক্ট কোথায় চলে গেল? আমাদের পুলিশরা এরকম এত, আমি বলছি ভাই পুলিশদের, আপনাদের চাকরি থাকুক না থাকুক, আপনাদের ট্রান্সফার হয়ে যাক বা না যাক, আপনাদের ছেলে মেয়েদের তো অন্তত একটা উত্তর দিতে হচ্ছে যে বাবা তো এইসব খারাপ খারাপ কথা বলছে। হ্যাঁ, পুলিশদের কি খারাপ কথা বলছে, অনুব্রত মণ্ডলের মতো এরকম একজন মানুষ, হ্যাঁ ওই রকম একজন মানুষ যে কি বলতো, গাঁজা ভরে দেবো, পুলিশকে বোম মারবো, আরও হোয়াট নট। সে পুলিশের মা, পুলিশের বউকে নিয়ে কি খারাপ খারাপ কথা বলেছে। আপনারা এরপরেও চুপ করে থাকবেন? আর কত চুপ করে থাকবেন? বেশি চুপ করে থাকলে, বুঝতে পেরেছেন তো, আপনাদের ইউ আর আনসারেবল টু ইয়োর নেক্সট জেনারেশন। যে চাকরির জন্য বাবাকে এই জায়গায় নামতে হয়েছিল। 9 তারিখ আমরা জানি নবান্ন অভিযান ছিল অভয়ের বিচারের জন্য, তার পরপরই কুণাল ঘোষ অভয়ের বাবাকে একটা আইনি নোটিশ পাঠায়, আর গতকাল রাতে তিনি কুণাল ঘোষ তার বাবার নামে মানহানির মামলা করে দেয়। কোন মানটা হানি হলো? আপনারা নথি সব জ্বালিয়ে দিলেন, মেয়েটির ডেড বডির সঙ্গে সব জ্বালিয়ে দিলেন, দৌড়ে দৌড়ে ছুটে ছুটে গিয়ে আপনাদের ওখানকার কাউন্সিলর সেই বাচ্চা ডাক্তারের, আপনারা তার লাশটা পুড়িয়ে দিলেন। এত তাড়া ছিল নথিপত্র, তারপরে যেখানে মেয়েটি অত্যাচারিত হয়েছিল সে দেওয়াল ভেঙে দিলেন, সব জ্বালিয়ে দিলেন, কোনো নথিই নেই তো, কোনো নথি নেই। এইবার যারা সাক্ষী ছিল তাদেরকে ভয় দেখিয়ে, এই তোর বাবা মা, তোর আত্মীয় স্বজন, তোর ক্যারিয়ার, তোর বাকি সব, হ্যাঁ, তোর থেসিস সব কিন্তু উইল বি ইন ভেন। কেউ একটাও কথা বললো না। তো সেই বাবাটা তো নেহাতি কোথাও আলো সন্ধান পাচ্ছে না, তাই দৌড়েছিলেন নবান্নয়। এবং আমি তাদের সেলুট দেবো, এই এত কাণ্ডে পরেও কিন্তু ওরা একদম শিরদাঁড়া টান টান করে ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছে, এবং ওরা ভাবছেন যে সারা পৃথিবী আমরা আছি ওদের সাথে। সত্যিই আছি, কারণ একা কুণাল এই আবেগকে রুখতে পারবেন? যা ইচ্ছা করুন, যা ইচ্ছা করুন, সে আপনি ফাঁসিতে লটকাবেন নাকি ওদের কি করবেন সেটা আপনি দেখুন, কিন্তু যা ইচ্ছা করুন, কিচ্ছু করতে পারবেন না। আমরা সবাই আছি ওদের পেছনে, সারা পৃথিবী আছে। এই যে ভয়ঙ্কর ফল্গু ধারার মতো আবেগটা বয়ে চলেছে, কিন্তু ভয়ঙ্কর, এটা যদি গর্জনে পরিণত হয় তখন কোথায় যাবেন? একে তো রাত দখল চালু চলছে, 1 বছর বাদেও রাত দখল হচ্ছে, ছোট ছোট করে হয়েছে তো। এবার কি বলে না যে কে না শুনে ধম্মের কাহিনী, হ্যাঁ, তো ধম্মের কাহিনী আপনি শুনবেন না, আপনি এইসব কথাই বলবেন। অভয়াকে নিয়ে যখন কথা উঠলো তখন আমরা এই রাজ্যে কামদুনি দেখেছি, পার্ক স্ট্রিট দেখেছি, অভয়া, তারপর কসবালা কলেজ, আর কিছুদিন আগে আমরা সিঙ্গুর দেখেছি। কর্মসংস্থান থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, কোথাও মেয়েরা সুরক্ষিত নয়। তাহলে এই রাজ্যে মেয়েদের সুরক্ষা কোথায়? নেই, সুরক্ষা নেই, সেই জন্যই সরকারটাকে ফেলে দিতে হবে।
আপনারা সবাই মিলে ইলেকশনের আগেও ফেলে দিতে পারেন, কারণ এই যে 26,000-এর চাল কাকড় ঠিক করতে পারলেন না, কারা টাকা নিয়েছিল সেইটা সবাই ধরা পড়ে যাবে। যেমন চাল কাকড় ঠিক করতে পারলেন না, তেমনি পরেরটা 35,000 না কত 32,000 তারা কিন্তু লাইন দিয়ে আছে। পরপর শিক্ষার এখানে শিক্ষা হবে না? MBBS-এর জয়েন্ট এন্ট্রেন্স যারা পরীক্ষা দিয়েছিল, কোথায় রেজাল্ট, কোথায় কোথায় কি হচ্ছে? মানে হোয়াট ইজ এক্স্যাক্টলি হ্যাপেনিং? আমাদের রাজ্যটা কি হলো? শিক্ষার মান পড়ে গেল। যারা যারা টিচার্স তারা কারা? আমব্রেলা স্পেলিং জানে না, কিছুই জানে না, তারা কারা? এবং তারপরেও যারা যারা পরীক্ষা দিচ্ছে, আমাদের তো বেঙ্গল মানে একটা ইন্টেলেক্টের পরাকাষ্ঠা। আপনাদের ওই মূর্খ মূর্খ টিচার্সরা থাকলেও কিন্তু আমরা বেরোবো, কিন্তু বাচ্চারা তো আর বেরোতে পারবে না। বাচ্চারা কি করবে? বাচ্চারা রং শিখছে, এত ভুলভাল শিখছে। তো যাই হোক, আপনারা সব দিক থেকে বেঙ্গলকে সরিয়ে দিলেন, সব দিক থেকে। এটা কি ঠিক হচ্ছে? এটা তো ঠিক হচ্ছে না। এটা আপনারা নিজেরাই নিঃশব্দে সরে পড়ুন, কারণ আপনাদের সরকারটা আর কেউ চাইছে না। কিন্তু অন্যদিকে 16ই আগস্ট ছিল দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ। আমরা দেখেছি রাজ্য পুলিশ সেটাকে আটকে দিয়েছে। সেই প্রসঙ্গে কুণাল ঘোষ বলছেন যে বিবেক অগ্নিহোত্রীর মতো পরিচালককে বাংলা থেকে বের করে দেওয়া উচিত, তিনি নাকি বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আচ্ছা, বোধহয় জানে না এই বিভেদটা কিন্তু অষ্টাদশ শতাব্দী থেকে। হিন্দু মুসলমানে এই যে পরস্পর বিরোধী একটা সংঘাত, সেটা আজকের থেকে নয়, সে বহুদূর থেকে, সেটা বহুদিন ধরে চলছে। তো এখন এই 78 বছর আগের একটা ঘটনায় না মমতা ব্যানার্জি ছিলেন, না আমাদের মোদিজি ছিলেন, কেউ ছিলেন না। একটা সত্য ঘটনা তুলে নিয়েছেন এবং উনি 5 বছর ধরে রিসার্চ করেছেন। কে সব কোন আর্টিস্ট বলেছে নাকি তিনি মূর্খ, তাকে বলেছেন বিবেকহীন, এসব কথাবার্তা বলেছে। এসব ভুলভাল কথা বলে কী লাভ? কী লাভ? এবং কুণাল বলছেন যে বিবেক অগ্নিহোত্রী বিদ্বেষ শুরু করেছেন। বিদ্বেষটা কে শুরু করেছিল? বকটইটা কারা করেছিল? মুর্শিদাবাদে কারা করেছিল? তা আপনাদের ওখানে তো সব বড় বড় ডিরেক্টর আছে। একটা বগটই ফাইল হয়ে যাক, একটা মুর্শিদাবাদ ফাইল হয়ে যাক, হয়ে যাক না, হোক। একটা খিদিরপুর ফাইল হয়ে যাক, হবে? আপনাদের সব বড় বড় ডিরেক্টর আছে। কুণালবাবু, ভাবিয়া কহিও কথা, কহিয়া ভাবিও না। আপনার এক একটা কথা কিন্তু অনেক উত্তর পেয়ে যাবে। আমরা ভদ্রলোক, আপনাকে বেশি গালাগাল করতে চাই না, কিন্তু আপনার এই বালখিল্য উক্তির জন্যে আমাদের খুব খারাপ লাগে, কারণ আপনি এরকম একটা ইম্পর্টেন্ট জায়গায় আছেন। যাই হোক, আমার ভাবতে অসুবিধা লাগে। রবিবার প্রতিদিনে আপনি যেভাবে লিখতেন টিখতেন, এখন আর পড়ি না, জানেন তো, কারণ আপনি ভুলভাল বকেন বলে আমি আর আপনার লেখাটা পড়ি না। তো যিনি লিখতেন তিনি কি একই লোক? আর তারপরে আপনি তাকে চিটিং বা জালিয়াত কী না বললেন মুখ্যমন্ত্রীকে, তারপর এখন তার হয়ে গলা ফাটাচ্ছেন। কি পাচ্ছেন? পকেটে কতটা গেছে বাংলা জানতে চায়। তিনি বলছেন যে গুজরাট ফাইলস, মণিপুর ফাইলস, ইউপি ফাইলস এগুলো কেন বানায়নি, এটা বিজেপির ইন্ধন যোগাচ্ছে যে বাংলায় থেকে বাঙালিকে অপমান করা হচ্ছে। না না, আপনি কুণাল, আপনি একটু পড়াশোনা করুন। অনেক অনেক সিনেমা হয়েছে, অনেক। আপনাদের ওখানে সম্প্রতি আমাদের সংঘ মিত্রা গেছে, ও না কিছুদিন আগে খুব কষ্ট করে সাবরমতী এক্সপ্রেসটা দেখাতে পেরেছিল, খুব কষ্ট করে। এই তারই উপর মানে লিস্টের শেষ নেই। আপনি হয়তো জানেন না, এই সিনেমাগুলো তৈরি হয়েছে। এবং আমাদের মোদিজি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কিন্তু ছবিগুলো রিলিজ করেছিল। গণতন্ত্র তাকেই বলে। তার সময় কিন্তু উনি ছবিগুলো রিলিজ করতে দিয়েছেন, প্রত্যেকটা মাল্টিপ্লেক্সে চলেছিল। ছবিগুলোর নাম শুনুন: কাই পোচে, প্যারানয়া, ফিরাক, ফাইনাল সলিউশন, সাবরমতী, দ্য সাবরমতী রিপোর্ট, চাঁদ বুঝ গয়া, ভিলা পাঙ্গাল কাপুরাম, অ্যাক্সিডেন্ট অর কনস্পিরেসি, দেব, এরকম বহু সিনেমা হয়েছে, বহু সিনেমা হয়েছে। তো সেগুলো কি দাঁড়ালো? আপনি বলছেন কোনো সিনেমা হয়নি, একটু ভালো করে খবর নেবেন, সব সিনেমা হয়েছে। অনেক সিনেমা হয়েছে।
সে গুজরাট ফাইল নিশ্চয়ই হয়েছে, বহু সিনেমা হয়েছে। আপনি এক কাজ করুন, সেই সিনেমাগুলো দেখুন না, কীভাবে কনকক্টেড হয়েছিল সমস্ত ব্যাপারটা দেখে নিন। আপনারা বলছেন যে বিদ্বেষ ছড়াচ্ছে, কারা বিদ্বেষ ছড়িয়েছে সিনেমাগুলো দেখলেই বুঝতে পারবেন কারা বিদ্বেষগুলো ছড়িয়েছিল। এই সিনেমায় একটি ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গের ট্রেলার লঞ্চের পর তিনি মন্তব্য করছেন যে দিল্লি ফাইলস থেকে নাম বদলে কি করে বাংলা ফাইলস হয়ে গেল সেটা তিনি জানতেনই না। বিবেক অগ্নিহোত্রী বলছেন এখন নিজের পিঠ বাঁচানোর জন্য তিনি এরকম মন্তব্য করছেন। আপনি একজন অভিনেত্রী, আপনার কি মনে হয় একটা স্ক্রিপ্ট না দেখে বুঝে কেউ সিনেমা অভিনয় করতে পারে? কি রোলে অভিনয় করছে, কোন ক্যারেক্টার পেয়েছেন এবং কোন প্রেক্ষিতে করছেন, এটা তো শুটিংয়ের সময়ই জানা গেছে। ধরুন উনি কিছু জানতেন না, কিন্তু শুটিংয়ের সময় ওই সিনটাতে তাকে অভিনয় করতে হয়েছে এবং উনি নিশ্চয়ই যে জিজ্ঞেস করেছেন। ওর মতো এরকম একজন ভালো অভিনেতা যে কিনা নিজের ক্যারিয়ার সম্পর্কে এখন যথেষ্ট যত্নবান, সে নিশ্চয়ই জিজ্ঞেস করেছে। তো এবার বেঙ্গল ফাইল হোক, গর্ত ফাইল হোক, কাশ্মীর ফাইল হোক, যা ইচ্ছা ফাইল হোক, একটা ন্যাশনাল লেভেলের অ্যাক্টর, হোয়াট হ্যাজ দ্যাট গট টু ডু উইথ হিম? এখানে মমতা ব্যানার্জি নেই রে বাবা। মমতা ব্যানার্জি ৭৮ বছর আগে মমতা ব্যানার্জি নেই, ট্রাস্ট মি, ছিল না। ঘটনাগুলো রবীন্দ্রনাথ দত্ত বলে একজন প্রত্যক্ষদর্শী, তিনি এখনও বলেন যে কিভাবে আমি নিজের চোখে দেখেছি মহিলাদের কিভাবে অত্যাচার করা হয়েছিল, স্তন কেটে নিয়ে নেওয়া হয়েছিল, মাথার চুল যেমন করে পাঁঠা ঝোলায় না তেমনি করে ওইরকম মহিলাদের ঝুলিয়ে রাখা হয়েছিল, তার জামা কাপড় খুলে নিয়ে অত্যাচার করে। এবং এই জেনোসাইড ও অফিসিয়াল রিপোর্টে ছিল মাত্র ৪,০০০, কিন্তু অনেক বেশি ১০-১৫,০০০ লাশ। তার উপর সোহরাবর্দী বলেছিল যে না না, আমি আর এটা হয়েছিল ১৯৪৬-এর ১৬ থেকে ১৯ অগস্ট। তো বলেছিল না না, একদম পুলিশের লালবাজারের পুলিশরা সবাই চুপ করে থাকবেন, হিন্দু জেনোসাইড শুরু হয়ে যাক। তো বুঝতে পেরেছেন তো যে এইগুলো সত্য ঘটনা। বিবেক অগ্নিহোত্রী এবং কোন বই থেকে করা হয়েছিল তার রেফারেন্স পর্যন্ত আছে। তাকে মূর্খ বলছো, তাকে বিবেকহীন বলছো? সে তো এই কাজটা করেছিল। এটা আমাদের ডিসগ্রেস যে আমরা এই কাজটা করতে পারিনি। আমাদের এত ডিরেক্টর আছে, তারা তো করতে পারতো কাজটা, তাই না? বেঙ্গল ফাইল তো আমাদের ছেলেপুলেরা বানাবে, কেন একজন বাইরে থেকে এসে? আমাদের বিবেক বাইরে বলে কিছু নেই অবশ্য আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে। হ্যাঁ, আমরা আসলে শ্রমিক নই। আমরা যারা ক্রিয়েটিভ কাজ করি আমরা সবাই কিন্তু একে অপরের সাথে জড়িয়ে আছি, সে সারা পৃথিবীর লোক, যে দলেরই হোক না কেন। এইগুলো তো বুঝতে হবে। আর শাশ্বত কথা বলছেন, তার বাবা শুভেন্দু কাকুর সাথে আমরা অনেক কাজ করেছি, একটা লেগেসি ক্যারি করে। মানে আমাদের মতো মানুষ যাদের মা বাবা, তাদের মা বাবা যারা এই ট্রেডে, এখনও তো শিল্প হয়, এখনও তো ইন্ডাস্ট্রি হয়নি, তো এই ট্রেডে যে আমরা যারা কাজ করি তাদেরকে কিন্তু যথেষ্ট যত্নবান হতে হয় কে কী বলছে। কারণ খামোখা ফ্যানদের লাগিয়ে দিয়ে তো লাভ নেই, ফ্যানরা তো রেগে যাচ্ছে। চুপ করে থাকতেন ভাই। আপনার উপর যদি কোনো চাপ না থাকে, আপনি একদম ঝামেলা সহ্য করতে পারো না, আমি জানি, তো তুমি এসব বলতে গেলে কেন? চাপ ছিল? যদি চাপ না থাকতো তাহলে চুপ করে থাকা উচিত ছিল, তাই না? খুব খারাপ হলো, একটা ফ্যান ভাগ হয়ে গেল। এইটা কারণ সবাই ভাবছে যে তুমি যত্নবান নও, তোমার ক্যারেক্টারাইজেশনে যেমন তেমন এলো আর বলে দিলে চলে গেলে। তা বললে তো হবে না। আমাদের জানতে হবে আমরা কোন চরিত্র করছি, আমাদের জানতে হবে আমি কোন স্টেটের কাজ করছি, আমাকে জানতে হবে এক্স্যাক্টলি ইতিহাসটা কী বলেছিল, একটু পড়াশোনা করে নিতে। কারণ বিবেক অগ্নিহোত্রী তো এই ধরনেরই ছবি করে। এখন দেখো, তোমাকে আমাদের বাংলা থেকে পুশ করা হয়, এই ক্যারেক্টারটা করছে, এই যাও ওকে দিয়ে করাও, শাশ্বতকে দিয়ে করাও, খরাজকে দিয়ে করাও, কারণ এরা রেগুলার বাইরের কাজ করছে।
কিন্তু এই ধরনের কথা বললে তখন সব দিক দিয়ে অসুবিধা। তোমাদের এখানকার দর্শকরাও সাফার করবে, ওখানকার যারা প্রোডাকশন ম্যানেজার তারাও তো ভাববে যে বাবা এই তো সব নানা রকম বলছে টলছে, থাক গিয়ে, এসব বলার দরকার ছিল না। দিদি একদম শেষ প্রশ্ন, একদিকে দেখতে পাচ্ছি আমরা বাংলার যে পরিচালকরা আছে তারা এই ধরনের এই দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসের টাইপের যে ঐতিহাসিক অধ্যায়গুলো আছে এগুলো নিয়ে সিনেমা বানাচ্ছে না, অন্যদিকে বুদ্ধিজীবী যাদেরকে সন্দেশখালী, মুর্শিদাবাদে হিন্দু হেনস্থা, আরজি কর বলুন, চাকরিহারাদের পাশে কোথাও দেখা যায়নি, তারা মানে তারা ময়দানে নেমেছে এই বেঙ্গল ফাইলসকে বয়কট করার জন্য। বুঝতে পারছো কেন? তোমার প্রশ্নের মধ্যেই তো উত্তর লুকিয়ে আছে। তারা কোথাও কোনো এই রাধা গোবিন্দ দাস আর তার ছেলে চন্দন দাস, ওরা কমরেড, হ্যাঁ, ওরা যখন ওদেরকে ওইভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, কই ওদের তো অনেক ডিরেক্টর আছে, অনেক ডিরেক্টর আছে কমরেডদের মধ্যে, তারা তো একটা মুর্শিদাবাদ শামশেরগঞ্জ ফাইল করতে পারতো, করলো না তো। সিনেমাগুলো করতে কী অসুবিধে, কী আছে ডকুমেন্টেশনসগুলো নিয়ে একটা ছোটো করে অভিনয় করিয়ে দেওয়া, কেন করলে না? আর তোমরা যারা রয়েছে, আমি না তাদের সম্বন্ধে কিছু বলবো না, কারণ খাবে কি? এই পশ্চিমবঙ্গে তুমি আমার, তাহলে তুমি আছো, তুমি আমার নাও, তুমি গোল্লায় যাও। পাপি অধিকারীর সাথে কিছুতেই পারে না, কারণ পাপি অধিকারীর পেটে অনেক প্রিন্টস আছে। আমার সর্বস্ব কেড়ে নিন, শিক্ষাটা তো কাটতে পারবেন না। তো যাই হোক, অন্যদেরও যদি এই ব্যাপারটা থাকে, মেধা, শিক্ষা, এগুলো করা যায় না, এগুলো 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 কোনোভাবেই বিসর্জন হয় না। তাহলে ওই কনসায়েন্সটা যদি থাকতো তাহলে হয়তো কথা বলতো। কিন্তু যেহেতু ওরা একটা ওথ নিয়েছেন যে আমরা দিদির পাশে থাকবো, দিদি আমাদের পকেট গরম করবে, দিদি আমাদের আমাদের স্মুথ চলার পক্ষে সহায়তা করবে, তাই তো ওরা বলছে না। এবার অন্য পার্টি এলে ওরা কী করবে আমি জানি না, আবার দৌড়ে গিয়ে মোদিজির সঙ্গে হয়তো অ্যালাইন্ড হয়ে যাবেন, সেটা হলেও কিন্তু মানুষ কিন্তু সব দেখছে, কারণ মানুষের ভগবান জেগেছে, মানুষের ভগবান জাগবে, মানুষের ভগবান জাগছে। অসংখ্য ধন্যবাদ দিদি।